মে মাসে লোকসভার ভোটে রাম মন্দিরকে দেখিয়ে ভোট চাইতে হবে। ওরা জানে দেশের বেকার যদি হাতে কাজ চায়, দেশের গরিব মানুষ যদি বলে 15 লাখ টাকা কোথায় গেল নরেন্দ্র মোদী জবাব দাও, দেশের গরিব মানুষ যদি বলে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে, গরিব মানুষের কেরোসিনের দাম কেন 14 টাকার কেরোসিন 118 টাকায় খোলা বাজারে কিনতে হচ্ছে, ওদের কাছে জবাব দেওয়ার কোনো উপায় নেই। তার জন্য ভগবান রামকে ওই যে আমরা ছোটবেলায় করতাম না, ঝুলি থেকে বেড়ানো বের করে ভগবান রামকে আজকে ইলেকশন এজেন্ট সাজিয়ে বিক্রি করতে। সেই সুকান্ত মজুমদার, যাকে ওর দলের যুব সভাপতি ছিলেন সৌমিত্র খা, বিষ্ণুপুরের বিজেপির সাংসদ, সে কদিন আগে বলেছে একটা জোকার, একটা অপদার্থ রাজ্য সভাপতি। তৃণমূলকে বলতে হয়নি, বিজেপির রাজ্য সভাপতিকে অপদার্থ রাজ্য সভাপতি বলেছিল বিষ্ণুপুরের বিজেপির বিধায়ক সৌমিত্র খা। অনুপম হাজরা বিজেপির নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা, সেই জোকারকে বলেছে কদিন আগে একটা অপদার্থ, গায়ে মানে না আপনি মোড়ল। এই গায়ে মানে না আপনি মোড়ল নিজের বালুর ঘাটে পাত্তা পায় না, ও এসেছে জঙ্গিপুরের মাটিকে বিষাক্ত করতে হচ্ছে, জঙ্গিপুরের মাটিকে উৎখাত। বাংলার মানুষ ছেড়ে দেবে। আমরা এই অঞ্চলে দেখুন, এখানে হিন্দু ধর্মের মানুষ আছেন, মুসলমান ধর্মের মানুষ আছেন, সব সম্প্রদায়ের মানুষ আছে। আজকে মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার আগে এ রাজ্যের ভিতর 34 বছর গরিবের সরকার ছিল। ছোটবেলা থেকে শুনতাম মুর্শিদাবাদ মানে রক্তাক্ত হচ্ছে। ছোটবেলা থেকে শুনতাম মুর্শিদাবাদ মানে নাকি বাম, লাল আগুন থেকে বাম। একদিকে কংগ্রেস, আরেকদিকে সিপিএম। আর আজকে গোটা সিপিএম এর ভোটটা বামের তলায় চুক্তি লাগিয়ে যারা রাম হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে। 34 বছরের রাজত্বে তোমরা যখন গরিবের সরকার চালিয়েছ, কোন গরিব মেয়ে তাকে পড়াশোনার জন্য 5 নয়া পয়সা দিয়ে সহযোগিতা করেছিল? আজকে এখানে দাঁড়িয়ে আমি জানি পঞ্চায়েতের নির্বাচনে আমরা জেলা পরিষদে এখান থেকে লিড পেয়েছিলাম, কিন্তু সমিতি বা গ্রামের ক্ষেত্রে আমাদের ভোট কিছুটা কম ছিল। কিন্তু যে মানুষ আমাদেরকে ভোট দেননি, আমি সেই মায়ের কাছে প্রশ্ন করতে চাই, সেই মায়ের মেয়েটা যখন স্কুলে পড়তে যায়, সেই মায়ের ওই মেয়েটাও কিন্তু কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায়। 34 বছর গরিবের সরকার যারা বলেছিল, তারা আপনার ঘরের মেয়েটাকে 5 নয়া পয়সা দিয়ে পড়াশোনার জন্য সহযোগিতা করে। এখানে যে মায়েরা রয়েছেন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে কি ঢোকে না? ঢোকে তো। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে তো? মায়েরা জমা দিয়েছিলেন তো দুয়ারে সরকারের ক্যাম্পে। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম যখন ফিল আপ করেছিলেন, তখন কি মমতা ব্যানার্জি দেখেছিল যে কে হিন্দু আর কে মুসলমান? দেখেছিল কারা এই বাংলার গরিব মানুষ, তাদের ঘরে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পৌঁছে দিতে হবে। আপনার মেয়েটা যখন কন্যাশ্রী পায়, তখন মমতা ব্যানার্জির সরকার দেখেনি আপনার বংশ পরিচয় কি, আপনার জাত কি, দেখেনি আপনার মেয়েটা হিন্দু ঘরের মেয়ে না মুসলমান ঘরের মেয়ে। দেখেছে এই বাংলার একটা গরিব মেয়ে যে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তার কাছে কন্যাশ্রীর টাকাটা পৌঁছে দিতে হবে, যাতে আগামী দিন বড় হয়ে সে তার পড়াশুনোটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে পারে। মমতা ব্যানার্জির সরকার যখন আপনাদের পাশে দাঁড়িয়ে একটার পর একটা প্রকল্পের চেষ্টা করছে রিলিফ পৌঁছে দেওয়া, বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে মাসে 1000 টাকা। নরেন্দ্র মোদী বলছে মমতা তোকে 1000 টাকা দিচ্ছে, দ্বারা আমি রান্নার গ্যাসের দাম 1200 টাকা করে দিচ্ছি, কতদিন মমতা তোকে বাঁচায়? আমরা তো সেই মানুষের কাছে বলছি। মমতা ব্যানার্জি বিনা পয়সার চাল পৌঁছে দিচ্ছে, খাদ্য সাথী আর KSY 1 এর চাল, আর সেই চাল ফোটানোর জন্য কেরোসিন করে দিচ্ছে 120 টাকা লিটার, রান্নার গ্যাস করে দিচ্ছে 1200 টাকা। তাই তো আমরা বলছি, বলো কি হে নন্দলাল, দেশের আজ কি হাল? বলো কি হে নন্দলাল, দেশের আজ কি হাল? 1000 টাকার মোদির গ্যাসে ফুটছে মমতার দেওয়া বিনে পয়সার চাল। আজকে এটাই বাংলার অবস্থা করে দাঁড় করিয়ে দেখেছেন যারা, তারাই সেখানে মানুষকে বিভ্রান্ত করে ভোট চাইছে। মেনে নেবে? কি বলেছিলেন নরেন্দ্র মোদী? मेरे प्यारे देशवासियों 2014, अगर आप भाजपा को सत्ता पे लाते हैं तो मेरा इस मोदी का वादा है
हर एक युवाओं का बैंक अकाउंट में 15-15 लाख रुपया ये मोदी आपको लाके देगा। यदि मोदी जी के ভোট দেন, যে বেকার যুবক খানে চাদর গায়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন, আমরা বলিনি দেশের প্রধানমন্ত্রী বলেছিল আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি দেশের একজন যুবক, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা পৌঁছে দেবেন। ওই বেকার যুবককে দেখিয়ে মোদিজি বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। উল্টে 9.5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, 19 কোটি বেকার তৈরি করে দিয়েছে, 2 কোটি করে চাকরি খেয়ে নিয়েছে নরেন্দ্র মোদী। যত রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেটা বিএসএনএল হতে পারে, ভেল হতে পারে, সেল হতে পারে, সবাইকে বিক্রি করে দিয়েছে। যত সরকারি চাকরি ছিল সবাইকে চাকরি খেয়ে নিয়েছে। আমরা তাই এই অঞ্চলের গরিব মানুষের কাছে মমতা ব্যানার্জির সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে, মমতাদির সরকার তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা করছে গরিব মানুষের কাছে রিলিফ পৌঁছে দেওয়া। আর উল্টো দিকে নরেন্দ্র মোদীর সরকার প্রতিদিন জিনিসের দাম বাড়াচ্ছে, রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যে রান্নার গ্যাস 426 টাকা দাম ছিল 2014 সালে, 426 টাকার গ্যাস 470 টাকা হয়েছিল বলে যারা মিটিং করে, মিছিল করে, আন্দোলন করে বড় বড় ডায়লগ দিয়েছিল, আজকে তাদের আমলে রান্নার গ্যাসের দাম কোথায়? গরিব মানুষ যারা ব্যাংকে, পোস্ট অফিসে টাকা রাখেন, পোস্ট অফিসে সুদের হার রোজ কমছে। নিত্য প্রয়োজনীয় ওষুধ, প্রত্যেক মানুষের, বয়স্ক মানুষের বাড়িতে ওষুধ কিনতে হয়, প্রতিদিন ওষুধের দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই নরেন্দ্র মোদীর সরকার। তৃণমূল কংগ্রেস খুব খারাপ, এসে হুমকি দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, যার কদিন পরে অমুক এমএলএ জেলে ঢুকবে, তমুক এমপি জেলে ঢুকবে। এই গদ্দার অধিকারী পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকলে নিজে বড় নেতা হওয়া যায় না। নিজে জেল থেকে বাঁচার জন্য খবরের কাগজে মুড়িয়ে টাকা নেওয়া তোলাবাদ শুভেন্দু অধিকারী সেদিনকে বিজেপি নেতাদের পায়ে পড়েছিল যাতে নিজে জেলে যেতে না হয়। আর আজকে বাংলায় প্রবাদী আছে, চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা শুভেন্দু অধিকারী কখনো রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলেছে তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাবো, তারপর কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হয়। অখিল গিরি রাজ্যের মন্ত্রী, তাকে বলেছে বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাবো, তারপর অখিল গিরির বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হয়। এই যে শাহজাহান এত সন্দেশখালী নিয়ে রাজ্য জুড়ে হাওয়া গরম করার চেষ্টা করা হচ্ছে। 5 তারিখে ইডি রেড করতে গিয়েছিল, 30 তারিখ শুভেন্দু অধিকারী বলে গিয়েছিল এজেন্সি যাবে। তার মানে এজেন্সি যে এজেন্সির হয়ে কাজ করছে তা না, এই ইডি সিবিআই যে বিজেপি চাকর বাকর হয়ে কাজ করছে, শুভেন্দু অধিকারীর বক্তব্যই সেটা পরিষ্কার প্রমাণিত হয়ে যাবে। কারা বলছে কথা? শুভেন্দু অধিকারী, যাকে চোর আমরা বলিনি। কাফির বুকে মিটিং করে দিলীপ ঘোষ, রাহুল সিনহারা বলেছিল সারদার সবচেয়ে বড় তোলাবাজের নামে রাজ্যে শুভেন্দু অধিকারী। ওরা ভিডিও দেখিয়ে বলেছিল এই দেখুন শুভেন্দু অধিকারী ঘুষ নিচ্ছে, টাকা তোলাবাজি করছে, আমরা বলিনি। আর আজকে বিজেপি সেই ভিডিওটা আমরা খবরের কাগজে, সংবাদ মাধ্যমে সবাই দেখেছি। আজকে সেই ভিডিও বিজেপি ডিলিট করে দিয়েছে। ডিলিট করলে কি হবে? মানুষের মোবাইলে তো রয়ে গিয়েছে সে ভিডিও। ওরা সারা দেশে যাদেরকে চোর বলেছে, সে যখন বিজেপিতে চলে এসছে সে সাধু হয়ে গেছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তাকে ওরা চোর বলেছিল, বিজেপিতে গেছে, পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডেকেছে, সে বিরোধী দলনেতা হয়ে গেছে। আমাদের পাশের রাজ্য আসাম, সেখানে কংগ্রেসের নেতা হেমন্ত বিশ্ব শর্মা বলেছিল সবচেয়ে বড় চোর 800 কোটি টাকা চুরি করেছে, বিজেপিতে গেছে, আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে গেছে। মহারাষ্ট্রে কদিন আগে অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো, তাকে বলেছিল চোর, ওকে জেলে ঢোকাবো, যেই বিজেপির সাথে হাত মিলিয়েছে ওকে মুখ্যমন্ত্রী করে দিয়েছে। সারা ভারতবর্ষে যে বিজেপির সাথে হাত মেলাচ্ছে সে চোর থেকে সাধু হয়ে যাচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, উপমুখ্যমন্ত্রী কোনো না কোনো পদ পাইয়ে দিচ্ছে আর লুঠের বন্দোবস্ত করে দিচ্ছে। আর উল্টে গিয়ে বাকিদেরকে চোর বলছে। হিন্দিতে প্রবাদ আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাকে। এখানে উল্টে চোর, সে ধারণাকে বলছে তুমি চোর। আজকে এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন কিনা সেই বিচারের ভার সুতির মানুষের। আমরা সুতির মানুষকে, মা মাটি মানুষকে, এই গণজনতাকে প্রণাম করে, সালাম করে আমরা বলতে চাই, চিলে কান নিয়ে গেছে,
আপনি চিলের পিছনে ছুটবেন না আগে নিজের কানটা নিজের কানের জায়গায় আছে সেটা দেখে নেবেন? সেই বিচার বিবেচনার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আজকে এরা বলছে মমতা ব্যানার্জির সরকার দুর্নীতিগ্রস্ত, আর সেই মমতাদির সরকার আপনাদের ঘরে খাদ্যসাথীর চাল পৌঁছে দিচ্ছে। সেই মমতাদির সরকার আপনার ঘরের মেয়েটাকে পড়ার জন্য কন্যাশ্রী পৌঁছে দিচ্ছে, আপনার ঘরের মহিলার জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে, আপনার ঘরের বয়স্ক মানুষের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিচ্ছে, আপনার পরিবারের যাতে চিকিৎসার সেবা হয় তার জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করে দিচ্ছে। আগে এই প্রকল্পগুলোর সুবিধা যারা নিচ্ছে, আমরা তো বিধানসভা নির্বাচন গতবারও দেখেছি। 21-এর নির্বাচনে মেদিনীপুর জেলা সিপিএম মিছিল করছে, ওদের আবার একটা জাটা ফাটা বের সাইকেল জাটা বের করেছে মেদিনীপুর লালগড়ে সাইকেল জাটা বের করে বলছে মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর যে সাইকেল নিয়ে মিছিল করছে সাইকেলটা ওরা মেয়ের স্কুলে পেয়েছে সবুজ সাথে মমতা ব্যানার্জির দেওয়া সাইকেল। এটাই হচ্ছে এদের চুরি। মমতা ব্যানার্জি যে সাইকেল দিয়েছে তার মেয়েকে পড়াশোনার জন্য, সেই সাইকেল নিয়ে মিছিল করে বলছে মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাংলার মানুষ জানেন, বাংলার মানুষের সুখে দুঃখে আপদে বিপদের যে সাথী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসকে ওরা এতটাই ভয় পাচ্ছে, যার জন্য আজকে সুকান্ত মজুমদারকে এসে এখানে উস্কানি ধর্মে ধর্মে ভেদাভেদের রাজনীতির কথা বলতে হচ্ছে। আমরা তাই আপনাদের কাছে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা পরিষ্কার ভাবে আমরা তুলে দিতে চাই। এই সুতির মানুষ ধর্মীয় উস্কানি, ধর্মীয় মেরুকরণ দেখে আগামী দিন ভোট দেবেন না। এই সুতির মানুষ ভোট দিতে যাবেন যখন, তখন সে চিন্তা করবেন তার মেয়েটা যখন পড়তে যাচ্ছে সেই মেয়েটার কন্যাশ্রী সিকিউর করেছে মমতা ব্যানার্জির সরকার। ওরা বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। আমি তো এই গোটা গ্রামের সমস্ত মানুষের কাছে জিজ্ঞাসা করছি, এখানকার একজন মানুষ, একজন মহিলা, তারা যদি দেখাতে পারেন তার বাড়িতে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কেউ বেনিফিশিয়ারি পেয়েছেন, আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আমাদের মধ্যে এসে গিয়েছেন বিশেষ অতিথি, আমরা তাকে বরণ করে নেওয়ার জন্য আবেদন করি। আকুজ্জামান সাহেব ওয়েলকাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুজ্জামান ওয়েলকাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুজ্জামান ওয়েলকাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুজ্জামান ওয়েলকাম। বন্দে মাতরম। ঘটনাচক্রে আকুজ্জামান সাহেব আমাদের বিদ্যুৎ দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী, আর আমার নিজের কনস্টিটিউয়েন্সি, যেটা আমি কলকাতা পৌর সংস্থার পৌর প্রতিনিধি, আমার নিজের কনস্টিটিউয়েন্সি বিধায়ক হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী। একাধারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং আমি নিজে এসেছি বিদ্যুৎ মন্ত্রীর বিধায়ক সেই জায়গা থেকে। তাই আপনাদের সকলকে আমি মাঝখানে একটুখানি বিরতি নিচ্ছি, কারণ আমরা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুজ্জামান মহাশয়কে বহন করছে আমাদের প্রিয় বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয়। চলে হাততালি। আজকে তাই এই সুতির মানুষ যখন আগামী লোকসভা নির্বাচন আপনারা ভোট দিতে যাবেন, আপনারা চিন্তা করে দেখুন যে আপনাদের সামনে এসে বিজেপি বলে যাচ্ছে শুধু ধর্মের কথা, বিজেপি রুটি রুজির কথা বলছে না, বিজেপি আপনার ঘরের বেকারের কাজ পাওয়া নিয়ে কথা বলছে না, বিজেপি বলছে না যে আপনার আগামী দিন জীবনযাপনের মান কি করে উন্নত হবে সেই নিয়ে কোনো কথা বলছে না। শুধুমাত্র রাম মন্দির, নিশ্চিতভাবে আমি আবার বলছি, ভগবান রাম তিনি আমাদের সকলের হৃদয়ের দেবতা। আমরা হৃদয়ের দেবতা। আমার বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেখানে আমাদের নিশ্চয় পূজা হয়, আপনার বাড়িতেও নিশ্চয়ই পুজো হয়। আমি কি আমার ঠাকুরকে দেখিয়ে, ঠাকুরের ছবি দেখে আপনার কাছে ভোট চাই? যে কথা আমি প্রথমেই বলেছি, আবারও একই কথা বলছি, আপনার বাড়ির যদি কাজ কমপ্লিট না হয়, তাহলে যে বাড়ি অসম্পূর্ণ, যেখানে মন্দিরের ফাউন্ডেশনের কাজ কমপ্লিট হয়নি, কোন মন্দির, হিন্দু মন্দির, তার ধ্বজা লাগানোর জায়গা না থাকলে সেই মন্দির অসম্পূর্ণ বলে গণ্য করা হয়। যারা পুরীর মন্দিরে গেছেন তারা দেখেছেন প্রভু জগন্নাথের ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয়, কারণ যেখানে ধ্বজা থাকে ঠিক তার বরাবর প্রভুজির অধিষ্ঠান হয়।
একইভাবে যে রাম মন্দিরে রামলালার কথা বলা হচ্ছে, সেই মন্দিরের ধ্বজা তো দূরের কথা, মন্দিরের ছাদই কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি। তাহলে সেই মন্দিরে কি করে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা? এই কথা আমরা বলছি না। আমি নিজে হিন্দু হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ধর্মে যারা ধর্মগুরু তারা আমাদের থেকে ধর্মটা অনেক ভালো বোঝেন বলেই, তার ব্যাখ্যা অনেক ভালো জানেন বলেই তারা ধর্মীয় গুরু হয়। এবং হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরুর নাম হচ্ছেন শঙ্করাচার্য। 4 জন শঙ্করাচার্য দেশের 4 প্রান্ত থেকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, শুধু পুরী নয়, দেশের 4 প্রান্তে 4 শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের সবচেয়ে বড় মাথা। কারা রয়েছেন? দেশের পূর্ব প্রান্ত হচ্ছে শ্রীক্ষেত্র পুরী। পুরী জগন্নাথ দেব মন্দির, যেখানে স্বয়ং জগন্নাথ দেব অধিষ্ঠিত, সেখানকার শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। পশ্চিম দ্বারকার শঙ্করাচার্য, যে দ্বারকা গুজরাটে নরেন্দ্র মোদীর রাজ্যে, সোমনাথ মন্দির যেখানে অধিষ্ঠিত, জ্যোতির্লিঙ্গ যেখানে অধিষ্ঠিত, সেই দ্বারকার শঙ্করাচার্য বলছে। উত্তর যোশী মঠের শঙ্করাচার্য, যে যোশী মঠের আওতায় স্বয়ং কেদারনাথ জি অধিষ্ঠান করেন, বদ্রীনাথ অধিষ্ঠান করেন, সেই যোশী মঠের শঙ্করাচার্য। আর দক্ষিণে কর্ণাটকের শঙ্করাচার্য, অর্থাৎ তিরুমালা তিরুপতি থেকে শুরু করে, সোমনাথ মন্দির থেকে শুরু করে, আজকে উড়িষ্যার জগন্নাথ থেকে শুরু করে, কেদার বদ্রী থেকে শুরু করে, সারা ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য এক বাক্যে বলছেন যে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহের প্রতিষ্ঠা হয় না, হয় না, হয় না। এবং কোন মনুষ্যরূপী কেউ, কোন রাজনৈতিক নেতা, সে যত বড় নেতা হোক না কেন, ঈশ্বরকে স্পর্শ করার অধিকার হিন্দু ধর্মে কাউকে দেওয়া হয়নি। ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার কোন মানুষকে দেওয়া হয়নি। একজন রাজনৈতিক নেতা সে নিজে ভোট ব্যাংক বাড়ানোর জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবে, আর সনাতন হিন্দুরা মেনে নেবে? হিন্দু ধর্মের এত বড় অপমান সনাতনী হিন্দুরা মেনে নেবে? আমরা তো তাদের কাছে এই প্রশ্ন করতে চাই, যারা হিন্দু ধর্ম দেখিয়ে, হিন্দু মুসলমানের বিবাদ দেখিয়ে এই রাজনীতির আমদানি করছেন। আজকে ভারতবর্ষের হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুরোধারা স্বয়ং আদি শঙ্করাচার্যরা তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন। আর দিলীপ ঘোষ বলতে শঙ্করাচার্য নাকি কংগ্রেসী, ভাবতে পারেন? ভাবতে পারেন একজন ধর্মগুরু এতদিন ছিল তাদের জন্য ভালো, যেই তারা এই নিয়ে অভিযোগ করেছেন ধর্মের অসম্মান হচ্ছে, তখন তাদেরকে কংগ্রেসী বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। আমরা তাই আপনাদের বলছি, মমতা ব্যানার্জির সরকার মানুষের জন্য কাজ করছে। মমতা ব্যানার্জির সরকার হিসেব করে কাজ করছে না কে হিন্দু কে মুসলমান। আমরা তাই এই সুতির গণদেবতার কাছে আবেদন রাখতে এসেছি, বলতে এসেছি, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি। আগামী দিন যদি মমতাদির নেতৃত্বে এই জঙ্গিপুরের বুক থেকে, এই মুর্শিদাবাদের বুক থেকে, এই বাংলার বুক থেকে আমরা যদি 42টা আসন মমতাদিকে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারবো এই বিজেপি সরকার ভারতবর্ষের বুকে থাকছে না, থাকছে না, থাকছে না। আর যদি বিজেপি সরকার না থাকে, তাহলে পেট্রোলের দাম 106 টাকা থেকে 250 টাকায় পৌঁছবে না, কেরোসিনের দাম 120 টাকার কেরোসিনকে 250 টাকা করবে না। আজ বিজেপি সরকার যদি থাকে, আগামী দিন কিন্তু আবার আপনার ঘরের মেয়েটার পড়াশোনা বন্ধ করে দেবে। আগামী দিন আবার আপনার বাচ্চা ছেলেটা স্কুলে গিয়ে যাতে পড়তে না পারে তার ব্যবস্থা করে দেবে। এরা বড় বড় কথা বলছে। সংখ্যালঘু একজন মুসলমান মহিলা বিলকিস বানু, এরা বলে গণতন্ত্রের কথা। গুজরাটের বুকে যেদিনকে দাঙ্গা করেছিল, গোদ্রার বুকে যেদিনকে ত্রিশূল দিয়ে খুঁচিয়ে গর্ভস্থ মায়ের পেটের ভ্রূণকে বের করে এনে মানুষকে হত্যা করেছিল, তারপর মামলা চলতে দেয়নি গুজরাটে। বিলকিস বানু তার 6 মাসের শিশু সন্তানকে পাথরের মধ্যে আছড়ে খুন করার পরে উপর্যুপরি তাকে গণধর্ষণ করা হয়েছিল, তার বিরুদ্ধে মামলা নেয়নি। গুজরাট পুলিশের একজন আইপিএস ডেপুটি কমিশনার পোস্টে ছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন। গুজরাট পুলিশের সেই আইপিএস এর স্থান কোথায় হয়েছে জানেন? আজকে জেলে পড়ছেন তিনি। নরেন্দ্র মোদী সেদিনকে মুখ্যমন্ত্রী অবস্থায় এই ঘৃণ্য কাজে তিনি প্রতিবাদ করেছিলেন।
আজকে সেই মামলা গুজরাট চলতে দেয়নি বিলকিস বানু ধর্ষকদের বিরুদ্ধে। সাক্ষীরা সব বিরূপ হয়ে যাচ্ছিল, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল, কারণ তাদেরকে জীবনের ছেদ দেওয়া হয়েছিল। সেই মামলা মুম্বাইয়ে ট্রান্সফার করা হয় এবং মুম্বাই থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমাদের দেশের দুর্ভাগ্য, দেশের স্বাধীনতা দিবসের দিন, গত বছর দেশের স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট যখন মোদিজি লাল কেল্লায় জাতীয় পতাকা তুলছে, সেই সময় বিলকিস বানু ধর্ষকদের জেল থেকে ছাড়া দিয়ে গুজরাট সরকার বলেছে, আরএসএস বিজেপি বলেছে, তোমরা মুসলমান মেয়েকে ধর্ষণ করেছো, তোমরা কখনো ধর্ষক হতে পারো না, তোমরা ব্রাহ্মণ ঘরের সন্তান, তোমরা সদ্গুণের অধিকারী। কান মুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, বলেছে ধর্ষক যে তার কোন রাজনৈতিক পরিচয়, তার কোন ধর্মীয় পরিচয় হয় না, ধর্ষকের একটাই পরিচয় হয়, সে ধর্ষক, সে হিন্দু না, সে মুসলমান না, সে ধর্ষক। যারা আমার দেশের মাকে ধর্ষণ করে তাদের একটাই শাস্তি, তারা জেলের পেছনে থাকবে, তাদের ফাঁসির সাজা হবে। ওই ধর্ষকদের মালা পরিয়ে এনে বরণ করেছে বিজেপি, এটাই বিজেপির চরিত্র। মণিপুরে আমার মাদের যখন ধর্ষণ করা হয়, বিজেপির নেতারা রাস্তায় দাঁড়িয়ে তাকে সমর্থন জানায়। আজকে উন্নয়নে বিজেপির সাংসদ, বিজেপির বিধায়ক, সে যখন ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়, তার হয়ে বিজেপি রাস্তায় নেমে মিছিল করে। হাতরাসের বুকে যখন একজন সংখ্যালঘু মেয়েকে, একজন দলিত মেয়েকে ধর্ষণ করার পর নৃশংসভাবে খুন করা হয়, তখন বিজেপি রাস্তায় নেমে তাদের সমর্থনে সাফাই যায়। এটাই ভারতীয় জনতা পার্টির চরিত্র। তাই আজকে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এই জঙ্গল রাজ চলতে দেবেন না মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে বাংলা পথ দেখিয়েছে উন্নয়নে, আগামী দিন গোটা দেশ সেই পথে চলবে, সেই সিদ্ধান্ত ছুটির মানুষকে নিতে হবে। আমরা তাই এই অঞ্চলের জনগণতাকে বলি, 2021 আপনারা দেখিয়েছেন, যদি নরেন্দ্র মোদী অমিত শাহকে চোখে চোখ রেখে কেউ হারাতে পারে, তার নাম মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। যদি নরেন্দ্র মোদী যে অমিত শাহের রাজ্যে এসে বলেছিল ইসবার 200 পার, বলেছিল তো ইসবার 200 পার, আর যখন দোসরা মে ফল বেরিয়েছিল ইসবার 200 পার, অমিত শাহ হয়েছিল পগার পার, তার থেকে আর হয়নি। নরেন্দ্র মোদী বলেছিল 2 মে দিদি গই, আর বাংলার মানুষ দেখিয়ে দিয়েছিল 2 মে মানে 2রা মে ফল বেরিয়েছিল, 2 মে মোদীজি जो गई और लौट के बंगाल ना आई। আজকে আবার বাংলায় কেন এসেছে জানেন? লোকসভা নির্বাচন সামনে। ওই হিন্দি সিনেমার একটা গান আছে না, तुम तो ठहर परदेसी साथ क्या निभाओगे, सुबह पहली गाड़ी से तुम तो लौट जाओगे। এই নরেন্দ্র মোদী অমিত শাহ হচ্ছে সেই পরদেশী, সেই পরিযায়ী পাখি যারা ভোট আসলে শুধু দেখা যায়, 365 দিন দেখা যায় না। তাই যখন করোনা হয়েছিল, যখন কোভিড এসেছিল, আপনার পাশে যারা ছিল তার নাম তৃণমূল কংগ্রেস। আপনার বাড়িতে যাতে খাবারটা পৌঁছে যায়, আপনার বাড়ির শিশু সন্তানটা যাতে না খেয়ে না থাকে, তার দিকে যারা তাকিয়ে দেখেছিল তার নাম মমতা ব্যানার্জির সরকার। তাই যখন আপনি বিপদে পড়েন, মমতাদির সরকার আপনার পাশে দাঁড়িয়ে আপনার জন্য কাজ করবার চেষ্টা করেন। তাই আমরা বাংলার মানুষ 2021-এ মমতাদির হাতে শক্তি তুলে দিয়ে বলেছিল, যেরকম মা দুর্গার হাতে যখন মহিষাসুর বধ করতে পারছে না, সমস্ত দেবতা এখন ব্যর্থ হয়ে গিয়েছে, তখন মা দুর্গার হাতে এক একজন দেবতা এসে অস্ত্র তুলে দিয়েছিল। ইন্দ্র তুলে দিয়েছিলেন বজ্র, বিষ্ণু তুলে দিয়েছিলেন সুদর্শন চক্র, ত্রিশূল স্বয়ং দেবাদিদেব দিয়েছিলেন। সকলের অস্ত্রে সজ্জিতা হয়ে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বলেই মা দুর্গাকে বলা হয় মহিষাসুরমর্দিনী। আর বাংলার মা দুর্গা 2021-এ দেখিয়ে দিয়েছে মহিষাসুরমর্দিনী। এই মোদী এবং অমিত শাহ নামক অসুরকে যদি কেউ বধ করতে পারে, তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ 2021 সালে যে ট্রেলার দেখিয়েছে, 2024-এ গোটা সিনেমা ভারতবর্ষের মানুষ দেখাবে। কারণ মহামতি গোকুলে ভুলে গিয়েছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ আগামীকাল তা ভাববে। বাংলা 2021-এ ভেবেছে, গোটা ভারতবর্ষ বলবে 21 तो सिर्फ झांकी है, 24 अभी बाकी है। नरेंद्र मोदी होशियार रहो, ममता दीदी आ रही है। लाल किले पर ममता दीदी का निशान आ रहा है। 2024 সালে যখন 15ই আগস্ট দেশের জাতীয় পতাকা উত্তোলিত হবে,
বাঙালির কাছে সুযোগ এসেছিল, একবার কমিউনিস্টদের কাছে সুযোগ এসেছিল, জ্যোতি বসুকে ওর দল হতে দেয়নি প্রধানমন্ত্রী। তারপর সুযোগ এসেছিল প্রণব বাবুকে, একটা সময় কথা উঠেছিল এই জঙ্গিপুরের বুক থেকে প্রণব বাবু সেই সাংসদ জায়গা থেকে তার স্মৃতি বিজড়িত জায়গা, সুযোগ এসেছিল, কিন্তু কংগ্রেস সেখানে মনমোহন সিংকে চুজ করেছিল, এটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু আগামী দিন আবার সুযোগ আসবে এই বাংলার থেকে গোটা দেশকে নেতৃত্ব দেওয়ার। সেদিনকে জঙ্গিপুরের মানুষ, এই স্মৃতির মানুষ হাতে হাত ধরে যদি এগিয়ে আসেন, তাহলেই আগামী দিন গোটা দেশের বুকে একজন বাঙালি আগামী স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতীয় পতাকা তুলে গোটা দেশের মানুষের পাশে দাঁড়িয়ে, মহিলাদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের মানুষের জন্য কাজ করতে পারবেন। আসুন সবাই সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকি। ইন্ডিয়া জোট বিজেপিকে পরাজিত করবে। ওরা আতঙ্কিত বলেই আজকে সিবিআই এজেন্সি, পিডিসিবিআই এজেন্সি দিয়ে যে রাজনীতি করছে, ওর জন্য এসে থ্রেট দিতে হচ্ছে। আমাদেরকে থ্রেট দিতে হয় না, তোমাদের সাথে সব শরিক ছেড়ে চলে গিয়েছে। শরিক বলতে শুধু ইডি আর সিবিআই, আমাদের শরিক কন্যাশ্রী, আমাদের শরিক রূপশ্রী, আমাদের শরিক লক্ষ্মীর ভান্ডার, আমাদের শরিক স্বাস্থ্যসাথী, আমাদের শরিক বিধবা ভাতা, আমাদের শরিক বার্ধক্য ভাতা, আমাদের শরিক কৃষক বন্ধু, আমাদের শরিক মমতাদির দেওয়া 64টা প্রকল্প, যেই প্রকল্পে বাংলার প্রতিটা মানুষ বেনিফিটেড হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল বিজেপির রাতের ঘুম কেড়ে নেবে। 2024-এ নরেন্দ্র মোদী 2014-এ বলেছিল আপকি বার মোদী সরকার, যারা 10 বছর ধরে গরিব মানুষের পেটে লাথি মেরে দেশের মানুষকে সর্বশান্ত করেছে। 2024-এ বিজেপি যখন সুকান্ত মজুমদাররা এসে